সাল 1526 মুঘল বংশের বাবর পানিপথের যুদ্ধে জয়লাভ করে। এরপর 1528 সালে সম্রাট বাবর সেনাপতি মীর বাকিকে নির্দেশ দেন অযোধ্যায় একটি মসজিদ নির্মাণের জন্য। আর এই স্থানটি ছিল ঠিক সেখানে যেখানে বর্তমানে রাম মন্দির রয়েছে। বাট ওয়েট এ মিনিট, একটা সাধারণ মসজিদ নির্মাণের জন্য সেনাপতিকে নির্দেশ দেওয়া হলো, সেনাপতিকে পাঠানো হলো, তার মানে হতে পারে তৎকালীন সময়ে সেখানকার স্থানীয়রা অযোধ্যার সেই স্থানে এই মসজিদ নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। কেন? কারণ সকলেই জানি অযোধ্যা শ্রীরামচন্দ্রের জন্মস্থান, রামলালার বেড়ে ওঠার ক্ষেত্র। যাই হোক, 1528 খ্রিস্টাব্দে সেনাপতি মীর বাকি এর তত্ত্বাবধানে একটি মসজিদ নির্মাণ করা হলো, নাম দেওয়া হলো মসজিদে জন্মস্থান। এরপর 6 ডিসেম্বর 1992 সালে মসজিদটি ভেঙে ফেলা হয়। সারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে, 2000-এরও অধিক মানুষ সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারায়। এরপর 2020 সালে রাম মন্দির নির্মাণ কার্য শুরু হয়ে যায়। 1528 থেকে 2020 প্রায় 500 বছর ধরে চলেছে নানা সাম্প্রদায়িক সংঘর্ষ, নানা আন্দোলন ও মামলা মোকদ্দমা। ভিউয়ার্স, এই হলো অযোধ্যা ডিস্ট্রিক্ট এবং এর পাশ দিয়ে বয়ে যাচ্ছে সরজু নদী। আর এই অঞ্চলের এই জায়গায় 2.77 একর ভূমি নিয়ে ভারতের হিন্দু এবং মুসলিম কমিউনিটির মধ্যে ভারতীয় ইতিহাসে সবচেয়ে বড়, জটিল এবং দীর্ঘ সময় ধরে চলে একটি ভূমি বিতর্ক মামলা। এটি এমন একটি মামলা ছিল যেখানে রামলালাকেই একজন আইনি ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ সহজভাবে বলতে গেলে ভগবান রাম নিজেই এই মামলা লড়েছিলেন। চলুন ঐতিহাসিক দলিল প্রমাণের ভিত্তিতে, বিভিন্ন গবেষণামূলক রিপোর্টস এবং বিভিন্ন নিউজ রিপোর্টসের ভিত্তিতে একেবারে শুরুর থেকে জানি যে কিভাবে মসজিদ এ জন্মস্থান বা বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মিত হলো। হরে কৃষ্ণ ভিউয়ার্স, ইয়োর আরজি ইজ হিয়ার। বিভিন্ন পুরাণ এবং রামায়ণ অনুসারে কৌশল দেশের রাজধানী ছিল অবধ বা অযোধ্যা। ভগবান শ্রী রামের পর পুত্র কুশ রাজা হয়েছিলেন এবং প্রথমবার অযোধ্যায় নিজ পিতার জন্মস্থানে একটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এর পরবর্তীতে সূর্যবংশের বা রঘুবংশের শেষ রাজা বৃহৎবালা অযোধ্যার রাজা ছিলেন। এই বৃহৎবালার রাজত্বকালেই মহাভারতের যুদ্ধ প্রারম্ভ হয় এবং অভিমন্যুর হাতে তিনি বীরগতি প্রাপ্ত হন। বৃহৎবালার অন্তের পর অযোধ্যার অবস্থা অতি করুণ হয়ে পড়ে, জীর্ণশীর্ণ হয়ে পড়ে থাকে। এরপর 57 এডিতে, অর্থাৎ আজ থেকে প্রায় 1964 বছর আগে, উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য অযোধ্যায় আসেন এবং এখানকার ইতিহাস জানতে পেরে অযোধ্যার বিপুল সংস্কার করেন। আর এই বিষয়টি সুপ্রিম কোর্ট জাজমেন্টের পেজ নাম্বার 673-তে উল্লেখ করা হয়েছে। এর পরবর্তীতে, অর্থাৎ একেবারে 1526 সালে ইব্রাহিম লোধির বিরুদ্ধে পানিপথের যুদ্ধে মুঘল বংশের বাবর বিজয় অর্জন করে এবং ভারতে মুঘল সাম্রাজ্যের শাসন শুরু হয়ে যায়। সম্রাট বাবর তার শাসনের 2 বছরের মাথায়, অর্থাৎ 1528 খ্রিস্টাব্দে সেনাপতি মীর বাকিকে অযোধ্যায় কোট রামচন্দ্র গ্রামে একটি মসজিদ নির্মাণের নির্দেশ দেন। স্ক্রিনে যেই ম্যাপটি দেখতে পাচ্ছেন, এই ম্যাপটি কোর্টে উপস্থাপন করা হয়েছিল। এই ম্যাপের XYZ হলো মসজিদ এ জন্মস্থান বা বাবরি মসজিদ। বাকি অংশগুলো সামনে বোঝানো হবে, সাথেই থাকুন। তো মসজিদ বানানোর সময় স্থানীয়রা প্রতিবাদ করেছিল, কিন্তু ধর্মী শাসকদের বিরুদ্ধে তারা পেরে উঠতে পারেনি। এরপর থেকেই প্রতিবাদ অল্প অল্প করে বাড়তে লাগলো যে রাম জন্মভূমির স্থানে মসজিদ কেন তৈরি করা হলো। এভাবেই কাটতে লাগলো। সময়ের সাথে সাথে মুঘলরা দুর্বল হতে থাকলো এবং ব্রিটিশরা তাদের ক্ষমতা বিস্তার করতে লাগলো। ভারতে ব্রিটিশদের যখন আগমন ঘটছিল, তখন 7 জন ইংরেজ ট্রাভেলার ভারত ভ্রমণে আসেন এবং বরাবরের মতোই তারা ট্রাভেল নোট তৈরি করে। এই 7 ইংরেজ অবধ বা অযোধ্যা ভ্রমণ করে এবং ট্রাভেল নোট তৈরি করে। সুপ্রিম কোর্টের জাজমেন্টের পেজ নাম্বার 663 হতে 666-এ এই নোটগুলোর উল্লেখ করা হয়েছে, যেখানে 7 জন ট্রাভেলারদের নাম উল্লেখ করা হয়েছে। এই সকল ট্রাভেল নোটগুলো ধারণা দেয় যে কিভাবে সেখানে হিন্দুরা পূজা করত, ভগবান রামের বিষয় নিয়ে তারা কি ভাবত, কি ধারণা রাখত এবং কিভাবে মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয়েছিল। আর এই নোটগুলো এই মামলায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওই স্থানে মসজিদের আগে যে মন্দিরের অস্তিত্ব ছিল তার লিখিত প্রমাণ বা দলিল হিসেবে কাজ করে। সময় কাটতে লাগলো। রাম জন্মস্থানে মসজিদ গড়ার
প্রতিবাদ আরও তীব্র হতে লাগলো। এ পরিস্থিতিতে 1717 সালে রাজা জয় সিং দ্বিতীয় হিন্দুদের জন্য অযোধ্যার ওই অঞ্চলটির জমি ক্রয় করে ফেলেন। ফলে সনাতনীরা এই অংশে পূজা আদি আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে থাকে। এটি হলো হনুমান দুয়ার, এখানে সীতা রসোই, আর এই অংশটি হলো রাম চাবুতরা। এখানেই একটি বেদি নির্মাণ করে রামলালার নিত্য পূজা অর্চনা শুরু হয়। আর এই অংশে মুসলিমরা নামাজ আদায় করত। মধ্যখানে কোনো বাউন্ডারি বা বর্ডার ছিল না, কিন্তু পরবর্তীতে একটা ভয়াবহ দাঙ্গার কারণে এখানে বাউন্ডারি দিয়ে দেওয়া হয়। সামনেই সেটা জানবো, সাথেই থাকুন। যাই হোক, এরপর থেকেই এখানে একদিকে ঘণ্টা ও শঙ্খ বাজতে থাকতো, আরতি হতো, জয়ধ্বনি হতো, কীর্তন হতো, এবং আরেক দিকে একই সময়েই আজান দেওয়া হতো। ফলে সমস্যা তো সৃষ্টি হবেই। এরপর একেবারে সম্পূর্ণরূপেই মুঘল আমল শেষ হয়ে গেল এবং ব্রিটিশ ঔপনিবেশিক যুগ পুরোপুরি শুরু হয়ে গেল। ফলে হিন্দুরা জোরে সোরে এবার দাবি তুলতে লাগলো যে মসজিদ যেখানে নির্মাণ করা হয়েছে সেখানে আদিতে রাম মন্দির ছিল। তীব্র চাপের মুখে পড়ে ব্রিটিশ কোম্পানি 1838 সালে তাদের অ্যাডমিনিস্ট্রেটর রবার্ট মন্টগোমেরি মার্টিনকে ওই অঞ্চলের সার্ভে করার জন্য নিযুক্ত করলেন এবং একটি রিপোর্ট সাবমিট করার জন্য বললেন যে ওইখানে আগে কী ছিল। মার্টিন সার্ভে করে 3 ভাগে রিপোর্ট সাবমিট করে। এই রিপোর্টটি সুপ্রিম কোর্টের জাজমেন্টের 668 হতে 671 পেজ নাম্বারে উল্লেখিত রয়েছে। এই রিপোর্টে রবার্ট মন্টগোমেরি মার্টিন বাবরি মসজিদের স্থানে মন্দিরের অস্তিত্ব ছিল বলে স্পষ্ট ধারণা দিয়েছে। ফলে হিন্দুদের প্রতিবাদ আরও তীব্র হতে থাকে। এরপর 1853 সালে প্রথমবারের মতো রেকর্ডেড একটি সংঘর্ষ হয়। তখন বিবাদিত ভূমি বা বাবরি মসজিদ হতে কিছুটা দূরে অবস্থিত হনুমানগড়ি এর নির্মোহী আখাড়ার একজন সাধু জোরালো দাবি জানান যে রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি করা হয়েছে এবং কয়েকজনকে নিয়ে তিনি সেই মসজিদের দিকে অগ্রসর হচ্ছিলেন তা দখল করার জন্য, এবং সেখানেই সংঘাত বাধে। এর 2 বছর পর 1855 সালে সুন্নি মুসলমান ধর্মগুরু গোলাম হোসেন পাল্টাভাবে দাবি জানান যে ওই হনুমানগড়িই নাকি মসজিদ ভেঙে তৈরি করা হয়েছে, এবং তিনি 500 মুসলিম নিয়ে হনুমানগড়িতে আক্রমণ করে বসলেন। কিন্তু সেখানে আগেভাগেই 8000 বৈরাগী সন্ত সাধুরা তাদের স্বাগত করার জন্য উপস্থিত ছিলেন। ফলস্বরূপ মুসলিমদের অনেক ক্ষয়ক্ষতি হয় এবং 75 জন মুসলিম নিহত হয়। আর এমনটি সুপ্রিম কোর্টের জাজমেন্টের 675 পেজ নাম্বারে উল্লেখ করা হয়েছে। এর পরবর্তীতে দুই সম্প্রদায়ের মধ্যে ছোটোখাটো অনেক সংঘর্ষ চলতে থাকে। এতে বিরক্ত হয়ে 1857 সালে ইংরেজরা এই বিবাদিত ভূমিটিকে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভাগ করে দিল এবং মধ্যখানে একটি বাউন্ডারি তৈরি করে দিয়েছিল। এই অংশে হিন্দুরা পূজা অর্চনা করত এবং এই অংশে মুসলিমরা নামাজ আদায় করত। কিন্তু এতেও চূড়ান্ত সমাধান হয়নি। এরপর ওই বছরই 28 নভেম্বর একটি বড় ঘটনা ঘটে। পাঞ্জাবের বাসিন্দা শিখ মহন্ত নিহং সিং ফকির খালসা 25 জন নিহং শিখদের সাথে নিয়ে অযোধ্যায় আসেন এবং ডাইরেক্ট রাম জন্মভূমির ওই বিবাদিত ভূমিতে চলে যান এবং সেখানে হবন বা যজ্ঞ করা শুরু করেন, এবং বাকি 25 জন নিহং শিখ বাইরে মসজিদকে চারিদিক দিয়ে ঘিরে রাখে এবং মসজিদের দেয়ালে রাম নাম লেখে। এরপর গুরু নানকেরও উপাসনা করা হয় আর এই রামবেদিটিকে বিপুল পরিমাণ সংস্কার করে। অবস্থা অতি বিরূপ দেখে মসজিদের মুয়াজ্জিন সৈয়দ মোহাম্মদ খতিব থানায় একটি রিটেন কমপ্লেন করে। প্রশাসন এসে পরিস্থিতি সামলায় এবং শিখদের বের করে দেয়। এরপর 1883 সালে ওই রাম চাবুতরার বা রামবেদির পূজারী মহন্ত রঘুবর দাস সেখানে একটি 17 ফুট বাই 21 ফুটের মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাতেও বাধা প্রদান করে। এরপর 27 জানুয়ারি 1885 সালে মহন্ত রঘুবর দাস কোর্টে মামলা দায়ের করেন যে এই অংশটা তো হিন্দুদের দিয়ে দেওয়া হয়েছে, তো কেন আমি এখানে একটি প্রপার মন্দির নির্মাণ করতে পারবো না? কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। শেষমেশ বিভিন্ন কারণ দর্শিয়ে কোর্ট মন্দির তৈরি করতে দেয়নি। এভাবেই চলতে থাকে। এরপর 27 মার্চ 1934 সালে একটি বড়সড় দাঙ্গা হয়েছিল। এদিন অযোধ্যার শাহজাহানপুর গ্রামে একটি গাভীর হত্যা করা হয়।
ফলে মানুষ বিক্ষুব্ধ হয়ে মসজিদেই হামলা করে বসে, মসজিদের দেয়াল ও মসজিদের ডোম অনেকটা ক্ষতিগ্রস্ত করে, কিন্তু পরে ব্রিটিশ সরকার তা ঠিকঠাক করে দেয়। এই ঘটনার পর থেকেই বেশিরভাগ মুসলিমরা বাবরি মসজিদে যাতায়াত বন্ধ করে দেয়। অনেকে ইনসিকিওর ফিল করতে থাকে বলে যাতায়াত বন্ধ করে দেয়, তো অনেক মুসলিমরা সেখানে নামাজ আদায় শরীয়ত বিরুদ্ধ বলে মসজিদে আসা বন্ধ করে দেয়। কারণ পাশেই যেহেতু হিন্দুদের মূর্তি পূজা হয় এবং সেখান থেকে ঘণ্টার ধ্বনি, শঙ্খের ধ্বনি শোনা যায়, তাই আর কি। কিন্তু হিন্দুরা তাদের ক্ষেত্রে নিয়মিতই পূজা অর্চনা, ভজন কীর্তন, পাঠ ইত্যাদি আচার অনুষ্ঠান করে যেত। আর এইটাই ভবিষ্যতে সুপ্রিম কোর্টের রায়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তা কিভাবে, অবশ্যই সাথেই থাকুন, সামনে জানব। এরপর অত্যন্ত একটি শুভ সময় চলে আসলো, সাল 1947। ভারত মাতার বীর স্বাধীনতা সংগ্রামীরা মাতৃভূমি ভারতবর্ষকে স্বাধীন করলেন। ফলে দেশের সর্বত্রই এক আনন্দধারা বইছিল। এর ঠিক 2 বছর পর 1949-এর ডিসেম্বরে অখিল ভারতীয় রামায়ণা মহাসভা ওই বিবাদিত ভূমির হিন্দু এরিয়ায় 9 দিন যাবৎ একটি রামচরিত মানস পাঠের আয়োজন করে। পাঠের শেষের দিন অর্থাৎ 22 ডিসেম্বর 1949 সালের রাতে মসজিদের ভেতরে রামলালার মূর্তি রেখে দেওয়া হয় এবং পরের দিন সকালে অর্থাৎ 23 ডিসেম্বর চারিদিক থেকে হিন্দুদের ঢল নেমে যায় তা দর্শন করার জন্য যে রামলালা স্বয়ং সেখানে প্রকট হয়েছেন। সর্বত্র এ খবর ছড়িয়ে যায়, সারা দেশ থেকে মানুষের আগমন ঘটে রামলালাকে দর্শন করার জন্য। ফলে এখানে আর আগের মতো নিয়ম পালন করা হচ্ছিল না যে এটা হিন্দুদের এরিয়া আর এটা মুসলিমদের এরিয়া বলে। এমতাবস্থায় 29 ডিসেম্বর 1949 সালে সুন্নি ওয়াকফ বোর্ড এফআইআর দায়ের করে যে রামলালা প্রকট হয়েছে এমন মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে যাতে মসজিদের ভূমি হিন্দু পক্ষ দখল করতে পারে। রামলালা প্রকট হয়নি, বরং সেখানে রাখা হয়েছে। আর এদিকে দূর দূরান্তের মানুষদের সমাগম ঘটছে রামলালাকে দর্শন করার জন্য। ফলে সেখানে আর আগের মতো কোনো রুলসই ফলো হচ্ছিল না এবং একটি দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছিল। স্থিতি নিয়ন্ত্রণের জন্য গভর্নমেন্ট মসজিদে তালা লাগিয়ে দেয়। রামলালার মূর্তি মসজিদের ভেতরে সেন্ট্রাল ডোমের নিচেই থেকে যায়। ফলে হিন্দুরা বাইরে থেকে কেবল বন্ধ দরজা দর্শন করে যাচ্ছিল। তো এরপর প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু এবং হোম মিনিস্টার সর্দার বল্লভভাই পটেল উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার গোবিন্দ বল্লভ পন্থকে বললেন রামলালার মূর্তি মসজিদ থেকে সরিয়ে দেওয়া হোক। যেহেতু উপর থেকে অর্ডার এসেছে, তো চিফ মিনিস্টার ঠিক তেমনটিই করলেন। কিন্তু তৎকালীন ফৈজাবাদ বা অযোধ্যার ডেপুটি কমিশনার কে নায়ার এই অর্ডারটি ডাইরেক্ট রিফিউজ করে দেন যে এমনটি কখনোই করা যাবে না, কারণ সেখানে অগণিত মানুষের ঢল রয়েছে। যে ওই মূর্তি বের করতে যাবে তার জীবন নিয়ে টানাটানি লাগতে পারে, চরম পর্যায়ে দাঙ্গা বাঁধতে পারে। কিন্তু তবুও ডেপুটি কমিশনার কে নায়ারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল মূর্তি মসজিদের ভেতর থেকে বাইরে বের করার জন্য। এবার কে নায়ার চাকরি করব না, রিজাইন দিয়ে দিলেন। এরপরই সরকার তখনকার বাস্তবিক পরিস্থিতি বুঝতে পারলেন, তাই মূর্তি কোনোভাবেই বের করা যাবে না। পরবর্তীতে 5 জানুয়ারি 1950 সালে ম্যাজিস্ট্রেটের আদেশে ওই বিবাদিত ভূমির পুরো অংশটাই বন্ধ করে দেওয়া হয়। সকলের প্রবেশ নিষেধ, কিন্তু কেবল পুরোহিতকেই যাওয়ার অনুমতি দেওয়া হয় ওই রাম বেদিতে রামলালার সেবা পূজা করার জন্য। ফলে হিন্দুরা দূর থেকে তা কেবল দর্শন করতে পারত। পরিস্থিতির গাম্ভীর্যতা দেখে এবার কোর্টে ডিসিশন নেওয়া হবে যে কার কোন অংশ, ততদিন এভাবেই চলবে। পরবর্তীতে অনেক কেস ফাইল করা হয়। কোর্টের আদেশ অনুসারে এলাকার 2টি ম্যাপ কোর্টে প্রস্তুত করা হয়। এই 2টি ম্যাপ কোর্টে প্রস্তুত করা হয়েছিল। হিন্দু পক্ষের দাবি ছিল আমাদের ভেতরে ঢুকতে দিয়ে রামলালার পূজা অর্চনা করতে দেওয়া হোক, আর মুসলিম পক্ষের হয়ে উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড এর দাবি ছিল মসজিদ হতে মূর্তি সরানো হোক। পরিস্থিতি আস্তে আস্তে কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছিল, তাই এই সকল মামলা হাইকোর্টে ট্রান্সফার করা হয়েছিল। 2 পক্ষের দাবি অনেকটা জোরালো ছিল, তাই এর সমাধান আসা অনেকটাই কঠিন ও সময় সাপেক্ষ হয়ে পড়েছিল। আর ইতিমধ্যে এই মামলায় রাজনৈতিক দলগুলিরও এন্ট্রি হয়ে যায়। ভিএইচপি, আরএসএস, ইভেন 1885-র পর বিজেপিরও এন্ট্রি হয়ে যায়, কিন্তু কংগ্রেস নিরপেক্ষতা অবলম্বন করেছিল। সারা দেশের সাধারণ মানুষকে রাম
জন্মভূমির বিবাদিত ভূমির প্রতি সোচ্চার হওয়ার জন্য ভিএইচপি, আরএসএস, বিজেপি সবাই একসাথে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল। ফলে তৎকালীন গভর্নমেন্ট অনেকটা চাপের মুখে পড়ে। এরপর 25 জানুয়ারি 1986-তে আইনজীবী উমেশচন্দ্র পাণ্ডে হিন্দু জনসাধারণদের জন্য রামলালার পূজা করার রেস্ট্রিকশন সরিয়ে দেওয়ার জন্য আপিল করে। এমন আপিলের পক্ষে হিন্দুদের আওয়াজও তীব্র হতে থাকে। ফলে হাইকোর্ট আদেশ দিয়ে দেয় হিন্দুদের দর্শনের জন্য গেটের তালা খোলা হোক। সাথে সাথেই এই আদেশ পালন করা হয় এবং এই তালা খোলার কার্যক্রম টিভিতে লাইভে দেখানো হয়। তালা খোলার পরই আবার হিন্দুরা ওই জায়গায় একটি প্রপার মন্দির নির্মাণের দাবি তোলে। আর এ সকল ঘটনাক্রম দেখে মুসলিমরা ধারণা করলো যে এখন পরিস্থিতি অনেকটা রাজনৈতিক দিকে চলে যাচ্ছে। তাই মুসলিমরা এবার বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন করলো, যাতে মসজিদের পক্ষে সকল কার্যক্রম নিয়ন্ত্রিতভাবে চালাতে পারে। আর এই সংগঠনের পক্ষ হয়ে, মুসলিমদের পক্ষ হয়ে কোর্টে কেস লড়ছিল সুন্নি ওয়াকফ বোর্ড। এখানে একটু জানিয়ে রাখি ভিউয়ার্স, হাইকোর্টে ওই বিবাদিত ভূমি নিয়ে সর্বমোট 3 পক্ষ মামলা লড়ছিল। মুসলিমদের পক্ষে সুন্নি ওয়াকফ বোর্ড এবং এর বিপরীত পক্ষ ছিল নির্মোহী আখাড়া, এবং 1989 সালের দিকে তৃতীয় পক্ষ হিসেবে স্বয়ং রামলালা নিজেই যুক্ত হন। তো ভারতীয় আইন অনুসারে মন্দিরের কোনো বিষয়ে দেবতারা কোর্টে কেস করতে পারবে এবং সেই দেবতার বিহাপে কাগজপত্র আদির কাজ ওনার কোনো ভক্ত করতে পারবে। তো রামলালার পক্ষ হয়ে ভিএইচপি লিডার এবং ফর্মার জজ দেওকিনন্দন আগরওয়াল কোর্টে ডকুমেন্টেশনের কাজ করেন এবং ওনার মৃত্যুর পর ত্রিলোকীনাথ পাণ্ডে তা চালিয়ে যান। এরপর 1989 সালের ফেব্রুয়ারিতে কুম্ভ মেলা চলছিল। সেখানে এবার বড়সড়ভাবে ঘোষণাই করা হলো যে এখন থেকে 9 মাস পর অর্থাৎ 9 নভেম্বর রাম জন্মভূমিতে শিলান্যাস করা হবে, অর্থাৎ একটি শিলা স্থাপন করা হবে, যা আনুষ্ঠানিকভাবে রাম মন্দির নির্মাণের কাজ প্রারম্ভের প্রতীক বলে গণ্য হবে। অর্থাৎ এরপর থেকেই মন্দির নির্মাণের কাজ পুরোদমে শুরু হবে আর কি। আর ভিএইচপি এই ঘোষণা সর্বত্রই প্রচার করলো। ফলে বিভিন্ন জায়গা হতে মানুষ শিলা পূজন করে ইটের মধ্যে রাম নাম লিখে অযোধ্যায় নিয়ে যেতে লাগলো, যে এই ইটগুলো দ্বারা মন্দির নির্মাণ করা হবে। প্রায় 3.5 লাখেরও অধিক ইট জমা হয়েছিল। তো শিলান্যাসের এই অনুষ্ঠানটিতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কোনো প্রকার বাধা প্রদান করেনি, যদিও একটি দাঙ্গার সম্ভাবনা ছিল, কারণ এই অনুষ্ঠানটিতে বিপুল সংখ্যক হিন্দুদের আগমন ঘটেছিল। এখন যদি অন্য দিক দিয়ে মুসলিমরা আসতো তাহলে মারাত্মক দাঙ্গা অবশ্যই লাগতো। কিন্তু কুম্ভ মেলার ঘোষণা অনুসারে 9 নভেম্বর 1989-এ তৎকালীন হোম মিনিস্টার বুটা সিং এবং উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার নারায়ণ দত্ত তিওয়ারি এর উপস্থিতিতে শিলান্যাসের কার্যক্রমটি নির্বিঘ্নেই হয়ে যায়। এরপর সাল 1990-এর সেপ্টেম্বরে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি তার পদক্ষেপ ঘোষণা করে। বিজেপি প্রেসিডেন্ট লালকৃষ্ণ আডবাণী রথযাত্রার ঘোষণা করে। জানিয়ে রাখি, এর আগে 1985 সালে ভিএইচপি রথযাত্রা বের করেছিলেন। তো এই 1990 সালের বিজেপির রথযাত্রা 25 সেপ্টেম্বর সোমনাথ মন্দির থেকে শুরু হয়েছিল। দেশের বিভিন্ন ক্ষেত্র হয়ে 10,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অযোধ্যায় পৌঁছানোর পরিকল্পনা ছিল। এই বৃহৎ যাত্রাটির সংবাদ সারা দেশে ছড়িয়ে গিয়েছিল এবং যাত্রায় রাম মন্দিরের বিষয়টি বেশি হাইলাইট করা হয়েছিল। ফলে বিজেপি সারা দেশ হতে ব্যাপক হারে জনসমর্থন লাভ করে। সারা দেশে তখন রাম মন্দির নিয়ে আলোচনা হচ্ছিল এবং দেশের অনেক জায়গায় দাঙ্গাও লেগে গিয়েছিল। আর বিভিন্ন অঞ্চলে দাঙ্গা হওয়ার কারণেই এলকে আডবাণী রথযাত্রা যখন বিহারে পৌঁছায় তখন 20 অক্টোবর সিএম লালু যাদব তাকে গ্রেপ্তার করিয়ে দেয়, যাতে বিহারের শান্তি ভঙ্গ না হয়, কোনো রকম দাঙ্গা না হয়। এলকে আডবাণীর রথযাত্রা এখানেই থামিয়ে দেওয়া হয়। কিন্তু এই রথযাত্রার সম্পন্ন হওয়ার কথা ছিল 30 অক্টোবর অযোধ্যায় রাম জন্মস্থানে পৌঁছে, কিন্তু 23 অক্টোবর তাকে থামিয়ে দেওয়া হলো। কিন্তু এই রথযাত্রায় প্রচুর কর সেবক ছিল। কর সেবকরা হলেন সেই সব ব্যক্তি যারা ধর্মীয় উদ্দেশ্যে বিনামূল্যে সেবা প্রদান করেন। তো রথযাত্রায় উপস্থিত এই কর সেবকরা অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা কন্টিনিউ রাখে। আর এদিকে তৎকালীন উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার মুলায়ম সিং যাদব ঘোষণা করেন, বাবরি মসজিদের ওই বিবাদিত ভূমিতে এক পরিন্দা ভি পর নেই মার সকতা। কিন্তু তবুও 30 অক্টোবর করসেবকরা অযোধ্যায় পৌঁছে ওই বিবাদিত ভূমির দিকে অগ্রসর হয়। ফলে পুলিশ এতে বাধা প্রদান করে।
তখন করসেবকদের মধ্যে একজন সাধু ছিলেন যিনি গাড়ি চালাতে পারতেন। তিনি পাশে থাকা খালি একটি পুলিশ ভ্যানে করসেবকদের ভর্তি করে ওই বিবাদিত ভূমিতে পৌঁছে যায় এবং মসজিদে একটি ভাগুয়া পতাকা লাগানোর চেষ্টা করে। কিন্তু মুলায়ম সিংয়ের আদেশ অনুসারে পুলিশরা করসেবকদের ওপর গুলি চালায়, ফলে বহু করসেবক প্রাণ হারায়। এ সময় একটি আশ্চর্যজনক ঘটনাও ঘটেছিল। একটি বানর হিন্দুদের ভাগুয়া পতাকা নিয়ে মসজিদের ওপর প্রধান গম্বুজের মধ্যখানে অবস্থান করছিলেন। এ যেন স্বয়ং হনুমানজি প্রভু শ্রীরামের জন্য করসেবকদের আন্দোলনে যোগদান করেছিলেন। এরপর 24 জুন 1991 সালে প্রথমবারের মতো উত্তরপ্রদেশে বিজেপি সরকার ক্ষমতায় আসে। বিজেপি পার্টির কল্যাণ সিং তখন উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার হন। আর এই সময় বিজেপি খুবই পাওয়ারফুল একটি দলে পরিণত হয়ে গিয়েছিল। কল্যাণ সিং সিএম নির্বাচিত হয়েই অযোধ্যায় গিয়ে শপথ গ্রহণ করেন এবং তিনি বলেন, রামলালা হাম আয়ে হ্যাঁ, মন্দির ইয়েহি বানায়েঙ্গে। এই উক্তিটি পরে খুবই ফেমাস হয় এবং এক পর্যায়ে স্লোগানে পরিণত হয়। সিএম হয়েই কল্যাণ সিং একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন। 7 অক্টোবর 1991 সালে কল্যাণ সিং ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 1984 এর সেকশন 4, 6, 17 এর আন্ডারে ওই বিবাদিত ভূমির আশেপাশের ভূমি স্টেট গভর্নমেন্ট নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এই আইনে বলা হয়েছিল যে ট্যুরিজম এবং ডেভেলপমেন্টের জন্য স্টেট গভর্নমেন্ট ভূমি বা জমি অধিগ্রহণ করতে পারবে। তো এরপর সেই ভূমি রাম জন্মভূমি ন্যাস নামক একটি ট্রাস্টকে 1 রুপিতে লিজে দিয়ে দেওয়া হলো। এই ট্রাস্টটি ভিএইচপিরই ছিল, যাদের মুখ্য উদ্দেশ্য ছিল রাম জন্মভূমি তৈরি করা। এবং স্টেট গভর্নমেন্ট হতে লিজের উদ্দেশ্য জানানো হয় যে সেখানে ট্যুরিজম এবং ডেভেলপমেন্ট বৃদ্ধি করা হবে এবং এর জন্য শ্রীরাম কথা পার্ক তৈরি করা হবে। এর পরপরই মুসলিম পক্ষ ওই পদক্ষেপের বিরুদ্ধে কোর্টে চরম প্রতিবাদ করে, ফলে হাইকোর্ট স্টেট গভর্নমেন্টের ওই পুরো পদক্ষেপের ওপর স্টে লাগিয়ে দেয় এবং এই বিবাদিত এরিয়ায় সকল প্রকারের কনস্ট্রাকশনের কাজ সম্পূর্ণই নিষেধ করে দেয়। এরপর 24 মার্চ 1992 সালে সিএম কল্যাণ সিং পাবলিকলি স্টেটমেন্ট প্রদান করে, চাহে গভর্নমেন্ট রহে ইয়া না রহে, রাম মন্দির बनना चाहिए। এরপর 7 জুলাই 1992 সালে ভিএইচপি ঘোষণা করে যে ওই কাঠামোটি অর্থাৎ বাবরি মসজিদের ওই প্রধান গম্বুজটি ভেঙে ফেলা হবে এবং মন্দির পুনর্নির্মাণ করা হবে। ভিএইচপি পার্টির এরূপ ঘোষণার একটিই কারণ ছিল যে হিন্দু পক্ষের দাবি কেন মানা হচ্ছে না। হিন্দু পক্ষের দাবি ছিল ওই বিবাদিত ভূমির হিন্দু এরিয়ায় কনস্ট্রাকশনের কাজ করতে দেওয়া হোক, একটি প্রপার মন্দির নির্মাণ করতে দেওয়া হোক, কারণ তখন হাইকোর্ট সকল প্রকার কনস্ট্রাকশন নিষিদ্ধ করে রেখেছিল। তো 1992 এর সেপ্টেম্বরে ভিএইচপি পার্টি চূড়ান্তভাবে সরকারকে 3 মাসের সময় দেয় এই বিরোধ নিষ্পত্তির জন্য, অন্যথা ভিএইচপি নেক্সট স্টেপ গ্রহণ করবে। কিন্তু তাতেও তেমন কোনো কিছুই হয়নি। ফলে 30 অক্টোবর 1992 সালে ধর্ম সংসদের মিটিং হয়। এই ধর্ম সংসদে বিভিন্ন হিন্দু অর্গানাইজেশন উপস্থিত হয়ে ডিসিশন নেয় যে 6 ডিসেম্বর অযোধ্যায় কর সেবা করা হবে, অর্থাৎ ওই রামবেদির কিছুটা দূরে সবাই ভজন কীর্তন করবে, সভা অনুষ্ঠিত হবে। এই উদ্যোগ জানার পর সারা দেশে থমথমে পরিস্থিতি উৎপন্ন হয়। 6 ডিসেম্বর এই কর সেবায় কী হতে যাচ্ছে। তো অনেকেই এই কর সেবা বাতিল করার দাবি তোলে, কারণ এর আগে তো ভিএইচপি মসজিদ ভাঙার ঘোষণাই দিয়ে দিয়েছিল। আর এদিকে সিএম কল্যাণ সিং সুপ্রিম কোর্টে এফিডেভিট সাবমিট করে যে কর সেবা হবে আর মসজিদ সম্পূর্ণই সুরক্ষিত থাকবে, কারণ কর সেবা নিষিদ্ধ করলে উল্টো আরও দাঙ্গা বাঁধতে পারে। এরপর কল্যাণ সিং সিকিউরিটিকে লিখিতভাবে আদেশ দিলেন, যে কোনো পরিস্থিতিই হোক না কেন কর সেবকদের ওপর কোনো প্রকার গুলি চালানো যাবে না। এরপর 1 থেকে 5 ডিসেম্বরের মধ্যে সারা দেশ হতে প্রায় 1.5 লক্ষ করসেবকদের অযোধ্যায় উপস্থিতি ঘটেছিল। পুরো অযোধ্যা ছাউনিতে পরিণত হয়ে গিয়েছিল। ভিএইচপি, আরএসএস, বিজেপি, বজরং দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি ঘটেছিল। স্টেজ তৈরি করা হয়েছিল, নেতারা নিজেদের বক্তব্য রেখেছিল। এরপর 6 ডিসেম্বর তারিখে দিনের শুরুর দিকে নেতারা ভাষণ দিচ্ছিল, হাজার হাজার করসেবকদের উপস্থিতি ছিল। কিন্তু হঠাৎ করসেবকরা ওই বিবাদিত ভূমির দিকে অগ্রসর হতে শুরু করে এবং সকাল 11:30 থেকে বিকেল 4:49 পর্যন্ত সময়ে বাবরি মসজিদের 3টে গম্বুজ এক এক করে ভেঙে ফেলে।
পরিস্থিতি প্রচণ্ড বেগতিক হয়ে পড়ে। ফলে সন্ধ্যা 6:30 পর উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। সিএম কল্যাণ সিং, যিনি কোর্টে এফিডেভিট করেছিলেন মসজিদ সুরক্ষিত থাকবে বলে, তিনি পদত্যাগ করেন। এদিনের ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে দাঙ্গা লেগে যায়। 2000-এরও অধিক মানুষ দাঙ্গায় প্রাণ হারায়। এ ঘটনার প্রভাব ভারতের বাইরেও পড়ে। পাকিস্তানে 30টিরও বেশি মন্দিরে হামলা চালানো হয়। বাংলাদেশে হিন্দুদের দোকান এবং বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। 11টি মন্দির ধ্বংস করা হয়। গালফ কান্ট্রিগুলোতেও এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। তো এই 92-এর সহিংস দাঙ্গার পর এবার সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাকশনে আসে। 25 জানুয়ারি 1993 সালে কেন্দ্রীয় সরকার একটি আইন প্রণয়ন করে, অযোধ্যা অ্যাক্ট 1993। এই আইনের বলে সম্পূর্ণ 67.7 একর ভূমির মধ্যে 2.77 একর ওই বিবাদিত ভূমি বাদ দিয়ে বাকি পুরো এরিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের আন্ডারে নিয়ে নেয়। ফলে ওখানে যত দোকানপাট, ঘরবাড়ি আদি স্থাপত্য ছিল তা খালি করে দেওয়া হয় এবং যাদের যাদের মালিকানাধীন স্থাপত্য ছিল, জায়গা জমি ছিল, তাদের গভর্নমেন্ট রেট অনুসারে মূল্য পরিশোধ করে দেওয়া হয়। আর 2.77 একরের ওই বিবাদিত ভূমির ওপর মামলা চলছিল, তাই কোর্ট এটা নির্ণয় করবে যে এই ভূমিটি কোন পক্ষের হবে। কিন্তু তখন কেন্দ্রীয় সরকার এই বিবাদিত ভূমির বিষয়ে যত মামলা ছিল সব বাতিল করে দেয়। কিন্তু জনসাধারণের চাপের মুখে পড়ে 2003 সালে পুনরায় হাইকোর্টে মামলা শুরু হয়। এবার আর্কিওলজিক্যাল টিম অর্থাৎ প্রত্নতাত্ত্বিক গবেষক দলের গবেষণা শুরু হয়। অর্থাৎ এবার মাটি খুঁড়ে গবেষণা করা হবে যে সত্যিই কি কোনো মন্দিরের ধ্বংসাবশেষের ওপর মসজিদ নির্মাণ করা হয়েছে নাকি খালি জায়গাতে। 12 মার্চ 2003 সালে এএসআই এর দল প্রথমে জিপিআরের মাধ্যমে সমীক্ষা শুরু করে। এই জিপিআর বা গ্রাউন্ড পেনেট্রেটিং রাডার সমীক্ষা হলো মাটির ওপর থেকে একটি যন্ত্রের মাধ্যমে মাটির নিচে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাঠানো হয়। এতে জানা যায় মাটির নিচে কিছু আছে কিনা। যদি কিছু পাওয়া যায় তাহলেই সেখানে খনন করা হবে। তো এই বিবাদিত ভূমিতে প্রথমে জিপিআর সার্ভে করা হয়। যেসব জায়গা থেকে সিগন্যাল এসেছিল সেখানে 6 মাস ধরে খনন কার্য চালানো হয়। কিন্তু কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে রামলালা যেখানে বিরাজমান আছেন সেই গর্ভগৃহে কোনো রকম হাত দেওয়া যাবে না, সেখানে কোনো রকম খোঁড়াখুড়ি করা যাবে না। এ সকল নির্দেশ পালনের জন্য এবং স্বচ্ছতার জন্য সার্ভে চলাকালীন সময়ে 2 জন বিচার বিভাগীয় কর্মকর্তা সেখানে সবসময় উপস্থিত ছিলেন। এরপর আগস্টে এএসআই টিম হাইকোর্টে রিপোর্ট সাবমিট করে। রিপোর্ট হতে জানা যায় যে বাবরি মসজিদ খালি জায়গার উপর নির্মাণ করা হয়নি। মসজিদের নিচে একটি স্থাপত্য কাঠামো পাওয়া যায় এবং সেটি কোনো ইসলামিক নয়। তবে এএসআই রিপোর্টে বলা হয়েছে যে তারা এটা প্রমাণ করতে পারে না যে এখানে মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয়েছিল কিনা। কিন্তু বাবরি মসজিদের নিচে একটি নন ইসলামিক স্থাপত্যের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এরপর বিবাদিত ভূমির হিন্দু এরিয়ায় যেখানে অস্থায়ী রাম মন্দির নির্মিত ছিল সেখানে জঙ্গি হামলা হয়। 5 জুলাই 2005 সালে লস্করে তৈবা জঙ্গি সংগঠনের 5 জঙ্গি সেখানে প্রবেশ করে, মন্দির টার্গেট করে, একজন সিভিলিয়ান প্রাণ হারান। কিন্তু সিআরপিএফের হাতে ওই 5 জঙ্গি নিহত হয়। এরপর 30 সেপ্টেম্বর 2010 সালে হাইকোর্ট পূর্ববর্তী সকল ঘটনাক্রম, প্রমাণসমূহ এবং দুপক্ষের পেশ করা দলিলাদির উপর ভিত্তি করে তার রায় শোনায়। জাজমেন্টে কোর্ট জানায় যে বাবরি মসজিদ কোনো খালি জায়গার উপর তৈরি করা হয়নি এবং মসজিদের নিচে যে স্থাপত্য পাওয়া গেছে তা ইসলামিক নয়। এরপর হাইকোর্ট এই 2.77 একরের বিবাদিত ভূমিটি 3 ভাগে ভাগ করে দেয়। ওই সেন্ট্রাল ডোম যেখানে মসজিদ ছিল তা রামলালাকে দেওয়া হয়। এরপর রামবেদি, সীতারাসই এরিয়াটি নির্মোহী আখাড়াকে দেওয়া হয় এবং পাশের এই এরিয়াটি সুন্নি ওয়াকফ বোর্ডকে দিয়ে দেওয়া হয়। কিন্তু হাইকোর্টের এই নির্ণয়ে কোনো পক্ষই সন্তুষ্ট হতে পারল না। ফলে 2011 সালে 3 পক্ষই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওই ভূমি বিভাজন রায়কে অদ্ভুত বলে স্থগিত করে দেয়। এরপর 2017 সালে প্রথমে 3 বিচারপতির বেঞ্চ গঠন করে মামলার শুনানি করা হয়। পরবর্তী 2019 সালে আরও 2 জন বাড়িয়ে 5 বিচারপতির বেঞ্চ তৈরি করা হয়। এরপর মামলার চূড়ান্ত পর্যায়ে চলে আসলো। সুপ্রিম কোর্ট সকল কিছুর ভিত্তিতে তার রায় শোনালো। সুপ্রিম কোর্ট কয়েকটি মেইন বিষয়ের উপর ভিত্তি করে তার নির্ণয় শোনায়। প্রথমত এএসআই রিপোর্ট। সুপ্রিম কোর্ট রায়ে উল্লেখ করে মসজিদের আগে সেখানে নন ইসলামিক স্ট্রাকচার ছিল, ফলে মুসলিম পক্ষের যে মেইন দাবি মসজিদ খালি জায়গায় নির্মাণ করা হয়েছিল তা ব্যর্থই হয়ে যায়।
এবং দ্বিতীয়ত ওই ইংলিশ ট্রাভেলার্সদের ট্রাভেল নোট, যারা ভারতের অযোধ্যায় ভ্রমণ করে লিখেছিল যে সেখানে কিভাবে হিন্দুরা তাদের পূজা আদি রিচুয়ালস পালন করত এবং এই ক্ষেত্রকে হিন্দুরা কোন দৃষ্টিতে দেখত, রাম এবং রাম জন্মভূমির ব্যাপারে হিন্দুরা তখন কি ধারণা রেখেছিল। ইংলিশ ট্রাভেলার্সদের এ সকল নোট সুপ্রিম কোর্টে রাম মন্দিরের অস্তিত্বের ক্ষেত্রে লিখিত দলিল হিসেবে কাজ করে। এবং তৃতীয়ত, সেখানে হিন্দুরা নিয়মিতই পূজা অর্চনা করে আসছিল। সেই আদি হতে সুপ্রিম কোর্টের রায়ের দিন পর্যন্ত একদিনও হিন্দুরা পূজা বাদ দেয়নি। সকল বিরূপ থেকে অতি বিরূপ পরিস্থিতিতেও হিন্দুরা পূজা অর্চনা চালিয়ে গিয়েছিল। একজন হলেও সেই বিবাদিত ভূমিতে গিয়ে রামলালার পূজা করে আসতো। আর অন্যদিকে মুসলিমরা নামাজ আদায় করার জন্য সেখানে যাওয়া আস্তে আস্তে বন্ধই করে দিয়েছিল, কারণ একই ক্ষেত্রে মূর্তি পূজা হচ্ছে, যা তাদের শরীয়তের খিলাফ। ইভেন 1949-এর পর মুসলিমরা টোটালি সেখানে যাওয়া বন্ধ করে দেয়। আর এটাই সুপ্রিম কোর্টে হিন্দুদের পক্ষে রায় যেতে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যাকর্ডিং টু অ্যাডভার্স পজিশন। এরকম ছোট বড় আরও অনেক বিষয়ের ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট 9 নভেম্বর 2019 সালে চূড়ান্ত রায় ঘোষণা করলো। এই রায় অনুসারে 2.77 একর বিবাদিত ভূমি পুরোটাই তৃতীয় পক্ষ রামলালা বিরাজমান অর্থাৎ রামলালাকে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীরামকেই দিয়ে দেওয়া হয়। এবং মুসলিম পক্ষকে অর্থাৎ সুন্নি ওয়াকফ বোর্ডকে ওই বিবাদিত জমি হতে 25 কিলোমিটার দূরে অযোধ্যার ধান্নিপুর গ্রামে 5 একর ভূমি প্রদান করা হয়। এবং আরেক পক্ষ নির্মোহী আখাড়া কোনো ভূমিই পায় না। তবে সুপ্রিম কোর্টের রায় অনুসারে ওই 2.77 একর ভূমির নিয়ন্ত্রণের জন্য এবং রাম মন্দির আদির নির্মাণ কার্য পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র নামে একটি ট্রাস্ট গঠন করে। এই ট্রাস্ট 15 সদস্যের নিয়ন্ত্রণে রাখা হয় এবং সুপ্রিম কোর্টের অর্ডার ছিল এই ট্রাস্টে 15 সদস্যের মধ্যে এক সদস্য অবশ্যই নির্মোহী আখাড়া হতে একজনকে রাখতে হবে। রাম মন্দির নির্মাণ সহ সকল কার্যক্রম এই 15 সদস্যের শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়েছিল। এরপর 5 আগস্ট 2020 সালে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি রাম জন্মভূমিতে ভূমি পূজন করেন এবং মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মন্দির নির্মাণ কার্য প্রারম্ভ করে দেন। এরপর 22 জানুয়ারি 2024 সালে রাম মন্দিরে রামলালা বিরাজমান হন। হরে কৃষ্ণা, জয় শ্রীরাম, জয় শ্রী হরি।